আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বসেছি। আশা করি আপনারা সংযুক্ত হচ্ছেন। যারা লাইভ দেখবেন বা পরবর্তী দেখবেন, সবাইকে আবারও শুভেচ্ছা। মধ্যপ্রাচ্য থেকে একটি টেনশন কমে গেছে বলা যায়। ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিককে বলছেন, আমি খুশি হতে পারিনি, কারণ আমি বলার পরেও দুই দেশ, তারা দুজনেই মানে ইসরায়েল এবং ইরান, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সবচেয়ে বেশি রাগ প্রকাশ করেছেন তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে। বলেছেন তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। অর্থাৎ তিনি নিজে আমাকে বলেছিলেন যুদ্ধবিরতির কথা, যুদ্ধবিরতির প্রস্তাব আমি তুলে দিলাম কাতারের কাছে, কাতারের মাধ্যমে ইরান রাজি হলো, তারপরও তিনি নির্ধারিত সময়ের পর ইরানে আক্রমণ করেছে। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প। কাকে নিয়ে? নেতানিয়াহুকে নিয়ে। তারপর বললেন ইরানও সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ ইরানও পাল্টা আক্রমণ করেছে। তো এই ব্যাপারটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প মোটেও খুশি নন। আশ্চর্য বিষয় হলো, যিনি এই যুদ্ধে নেতানিয়াহুকে নামালেন ইরানের বিরুদ্ধে এবং নেতানিয়াহুর প্রেসক্রিপশনে ইরান তিনি আক্রমণও করলেন, তিনি আবার তার বল পাল্টালেন। ডোনাল্ড ট্রাম্প নিয়ে মন্তব্য করতে গেলে আমার মনে হয় যে আমি হোসেন মোহাম্মদ এরশাদকে দেখতে পাচ্ছি। কখন কি বলেন, কি করেন ঠিক বুঝি না। তারপরও তার বক্তব্যগুলো প্রচার হচ্ছে দুনিয়াব্যাপী, কারণ তিনি মার্কিন মুলুকের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। প্রিয় দর্শক, আজকের যে আলোচনার বিষয় এই লাইভে আমি একটু শুরুতে বলে নিচ্ছি, এই যুদ্ধে দুই পক্ষের আসলে কার লাভ কার ক্ষতি হলো। এই যুদ্ধে ইরান কি লাভ ঘরে তুলতে পারলো, ইসরায়েল কি লাভ তুললো, আসলে ক্ষতিটা কার হলো। এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে, আরব দুনিয়াকে, মুসলিম বিশ্বকে ইরান কি বার্তা দিয়ে গেল। 12 দিনের এই লড়াইতে ইরান মুসলিম বিশ্বকে স্পেসিফিক যে বার্তাটি দিয়েছে, সেই বার্তাটি মুসলমানরা কতটুকু রপ্ত করতে পেরেছে। পাশাপাশি সর্বাধিক ক্ষতি আসলে যে দেশগুলোর হয়েছে তারা কারা এবং তাদের কি ধরনের ক্ষতি হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমি নিউজ চেক করতে গিয়ে যেটা দেখলাম, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন ইরানে আবারও আক্রমণ করবেন এবং তার সশস্ত্র বাহিনী আইডিএফ কে আবারও প্রস্তুতি নিতে বলেছেন। তার মানে দখলদাররা আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করতে যাচ্ছে, যেমনটি তারা অন্যান্য সময় করেছে। ইতিহাস ঘাটলে বা একটু দখলদার দেশটিকে নিয়ে রিসার্চ করলে দেখবেন তারা 962 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, 962 বার। এবং গাজার সাথে তারা সর্বাধিক এই কাজটি করেছে। আমরা দেখেছি হিজবুল্লাহর সাথে করেছে, আমরা দেখেছি গাজার সাথে করেছে। যুদ্ধবিরতি তারা তখনই করে যখন ধোলাইটা বেশি খায়। এরপর শক্তি সঞ্চয়ের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব কোনো বড় রাষ্ট্রের মাধ্যমে তুলে আনে এবং শক্তি সঞ্চয় করে আবারও তারা মাঠে নামে এবং ব্যাপক আকারে, ম্যাসিভ আকারে নৃশংসতা চালায়। এটি তাদের ঐতিহাসিকভাবে স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিকবার বলেছেন ওরা সবচেয়ে, কারা বুঝতে পারছেন তো আমি নামটা উল্লেখ করছি না, ওরা সবচাইতে মানে আল্লাহর অপছন্দের একটি জাতি। এবং তিনি বলেছেন পৃথিবীতে ওরা বারবারই অপমানিত হবে, ওদের নিজের কোনো বাসযোগ্য স্থান থাকবে না এবং ওরা পৃথিবীতে কোথাও ঠাঁই পাবে না। আসলেই তাই হয়েছে। এখন প্রশ্ন করবেন এই যে দেশটা তৈরি করেছে তারা তো খুব গর্বের সাথে আছে। আসলে না, তারা প্রতি রাতে টেনশনে থাকে, কারণ আমেরিকা তাদের মাথার উপর থেকে হাতটা সরিয়ে ফেললে তাদেরকে মধ্যপ্রাচ্য ভাসিয়ে ফেলবে। তো সবকিছু মিলে এই জাতিকে নিয়ে কোরআন এবং হাদিসের অজস্র বর্ণনা আছে। আমরা সেই দিকে যাচ্ছি না, সংবাদের মধ্যে আমরা এখন ওই আলোচনায় যাব না। আসেন প্রথমেই এই দুই পক্ষের যুদ্ধে কি কি অর্জিত হয়েছে আমরা
প্রথমে ইসরায়েলের কি কি অর্জন সেটা আলোচনা করি। এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল কি অর্জন করছে, তার চেয়ে বেশি অর্জনটা হলো নেতানিয়াহুর। কারণ তিনি এখন পর্যন্ত একটি কোয়ালিশন সরকার করে ক্ষমতায় আছেন এবং তিনি ততক্ষণ টিকে থাকবেন যতক্ষণ তিনি তার দেশকে নিয়ে যুদ্ধ চালাতে পারবেন। কারণ যুদ্ধকালীন সরকারের মানে যে প্রধানমন্ত্রী তার পতন হবে না। তিনি যুদ্ধ চালিয়ে টিকে থাকার চেষ্টা করছেন এবং বিগত 2 বছরের অধিক সময় তিনি যুদ্ধ করে টিকে আছেন এবং একটার পর একটা ফ্রন্টে তিনি যুদ্ধ ছড়িয়ে দিচ্ছেন, কখনো গাজা, কখনো লেবানন, কখনো সিরিয়া, কখনো ইরান, এভাবেই তিনি চলছেন। কিন্তু ব্যক্তিগতভাবে দেশটির কোনো উপকার হয়নি। দ্বিতীয় অর্জন, তারা ইরানে আক্রমণে আমেরিকাকে টেনে আনতে পেরেছে এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি এসে নেতানিয়াহুর কূটচালের ফাঁদে পড়ে নিজেকে বিশ্বব্যাপী একজন অকার্যকর বা একজন ব্যর্থ প্রেসিডেন্টের পরিচয় দিয়েছে। নেতানিয়াহুর 3 নম্বর প্রাপ্তি বা ইসরায়েলের 3 নম্বর প্রাপ্তি, তারা দীর্ঘ 40-50 বছর ধরে গড়ে ওঠা ইরানের সামরিক বাহিনীতে শক্তিশালী আঘাত করেছে। বেশ গুরুত্বপূর্ণ প্রায় 20 থেকে 25 জন ঊর্ধ্বতন সামরিক অফিসারকে পৃথিবী থেকে বিদায় করতে পেরেছে, যারা দখলদার দেশটির জন্য সবচেয়ে বেশি থ্রেট ছিল। নেতানিয়াহু তার পরের অর্জনটি হল ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক সাইটগুলো, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অর্থাৎ সামরিক বা মিসাইল কারখানা, এরকম ইরানের 40-50 বছরের যে গড়ে ওঠা অর্জন, এগুলোকে ধ্বংসে দখলদাররা ব্যাপক আক্রমণ করেছে এবং অনেক কিছু ধ্বংসও করেছে। পরমাণু বিজ্ঞানীদের হত্যা করতে পেরেছে। আগামী দিনে যারা এই কাজটি সাকসেসফুলি করবে তাদের তালিকা করে করে মেরেছে। দখলদার দেশের এর পরের অর্জন হলো তারা মোসাদকে ইরানের ভেতরে একটা স্বয়ং সম্পূর্ণ গ্রুপে তৈরি করে ইরানকে বার্তা দিয়ে দিয়েছে যে তোমার দেশের অনেক কিছুই আমি নেপথ্য থেকে কন্ট্রোল করি, তুমি জানো না। এবং মোসাদ কতটা শক্তিশালী বিশ্বব্যাপী সেটা প্রমাণ করেছে। দখলদার দেশটির আরো বড় আরেকটি অর্জন হলো তারা এই দেশটির রেজিম চেঞ্জে একটা নতুন উত্তেজনা তৈরি করেছে এবং আয়াতুল্লাহ আলী খামেনির মতো ব্যক্তিকে অজ্ঞাত স্থানে পাঠাবার ক্ষমতা প্রদর্শন করেছে এবং পুরো পৃথিবীতে নেতানিয়াহু বুঝিয়ে দিয়েছে যে আমরা চাইলে আমেরিকা আমাদের এক ইশারায়, অর্থাৎ আমেরিকার মতো বৃহৎ শক্তিকেও নাকে দড়ি দিয়ে আমরা মাঠে নামিয়ে আনতে পারি, সেই শক্তি আমাদের আছে। আমি লম্বা করবো না তালিকা, এরকম অনেকগুলো তালিকা আছে। নেতানিয়াহুর ব্যর্থতা কি কি এই যুদ্ধে, তারপর আমি ইরানে আসব। নেতানিয়াহুর ব্যর্থতা হলো এই যুদ্ধে তিনি আসলে কিছু অর্জন করতে পারেননি। 12 দিন যুদ্ধ করে তিনি দখলদার দেশটির 40-50 বছরের ইতিহাসের সবচেয়ে বড় ভাগাড়ে পরিণত করেছে। অর্থাৎ এই দেশটি সৃষ্টির পর, আরব ইসরায়েল যুদ্ধের পর আরব ইসরায়েলে এরকম কিছু হয়নি। এই দখলদার দেশটিকে টাচ করার সাহস পৃথিবীর কারো হয়নি। চোখ টাচ করবে কি, চোখ তুলে তাকাবারও সাহস হয়নি। কিন্তু এবার নেতানিয়াহু তার দেশটাকে ভাগাড়ে পরিণত করেছেন, ধোলাইখাল বানিয়ে ফেলেছেন। এমন মার খেয়েছে দেশটা, তার রাজধানী, তার বাণিজ্যিক নগরী, তার রাষ্ট্রীয় সেনা ঘাঁটি, বিমান ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, তার অস্ত্রাগার, তার পাওয়ার প্ল্যান্ট, জ্বালানির শোধনাগার, মোসাদ হেডকোয়ার্টার, প্রতিরক্ষা দপ্তর, তার বায়োলজিক্যাল যে রিসার্চ সেন্টার, মানে তার মূল্যবান গোপনীয় প্রকাশক আর গোপনীয় সকল স্থানে ইরানের আঘাত পড়েছে, যার কারণে তারা কয়েক যুগের জন্য পিছিয়ে যাবে। এই জিনিসগুলো আবার রিমেক করা বা আবার নতুন করে তৈরি করতে তাদের বহু সময় লেগে যাবে। তাদের সৃষ্টি বা তাদের অনেক দীর্ঘদিনের প্রচেষ্টা বা তাদের দীর্ঘদিনের সাধনায় তারা যা যা করেছে অনেক কিছু ইরান ধ্বংস করে দিয়েছে। এবং নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় টেনশন বা পরাজয় হলো পৃথিবী এখন দখলদারদের দিকে চোখ রাঙিয়ে তাকাবে। এতদিন তো চোখ তুলি তাকায়নি, এখন চোখ রাঙিয়ে তাকাবে। কারণ
ইরানের চেয়েও শক্তিশালী দেশ আছে, তারা বুঝে গেছে আসলে তারা যতটা আওয়াজ করেছে তারা তত বড় কিছু না, তাদেরকে চেপে ধরা যায়। এবং তাদের গর্বের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, তাদের মিসাইল, তাদের F-35 F-16 সহ এই যে থার্ড আয়রন ডোম, প্যাট্রিয়ট, নানান রকম তারা যে গল্প কাহিনী এতদিন বিশ্বকে বলেছিল, এখন বোঝা গেছে যে এই সব কিছু ব্যর্থ হতে পারে বা হওয়া সম্ভব। ইরান সবকিছুকে বোকা বানিয়েছে, ব্যর্থ করেছে এবং তাদের প্রযুক্তি নিয়ে আগডুম বাগডুম গুলো এখন পৃথিবীর কাছে কি বলবো ইউজ টিস্যুর মতো পড়ে যাচ্ছে। আয়রন ডোম বোকা হয়ে গেছে, থার্ড বোকা হয়ে গেছে, প্যাট্রিয়ট বলি, অ্যারো বলি, ডেভিড স্লিমিং বলি, সবকিছু ব্যর্থ হয়েছে ইরানের আঘাতের কাছে। এবং সবচেয়ে বড় কথা, এই দেশটির জনগণ মনে করত পৃথিবীর সবচেয়ে আরামের জায়গা, নিরাপদ জায়গা এই দেশটি। আর সেই দেশ থেকে লাখো লাখো মানুষ অর্ধেক কাপড় পরে, কেউ জাইঙ্গা পরে, কেউ শর্ট প্যান্ট পরে, কেউ গায়ের একটা গেঞ্জি গাইতে উঠে পড়ে পালিয়েছে গ্রিস, সাইপ্রাসের মতো জায়গায়। বাঁচার জন্য তারা দিনের পর দিন বাংকারে থেকেছে, যারা আরাম আয়েসে তাদের দিন কাটিয়েছে। তারা নির্ঘুম কাটিয়েছে বিগত অনেকটা দিন, খাওয়া দাওয়া সবকিছু ফেলে তাদের পুরো অহংকারটাকে ঝাঁকিয়ে দিয়ে গেছে ইরান। এটা পৃথিবীর কেউ কল্পনা করেনি যেটা ইরান করেছে। আমি এই ফিরিস্তিটা আরো লম্বা করতে চাই না, ইরানের বিষয়টা আসে, এগুলো নিয়ে ধারাবাহিক কথা বলবো ইনশাআল্লাহ। ইরানের পরাজয় কি আগে বলি, আর ইরানের বিজয়ের কি সেটা বলবো, তবে দুই দেশের মধ্যে কে বিজয়ী সেটাও বলবো। ইরানের এই লড়াইতে ইরানের দুর্বলতা যেটা প্রমাণ হলো, আমি বিশ্বাস করি এই দুর্বলতা ইরানের জন্য খুব প্রয়োজন ছিল এবং ইরানের দুর্বলতাগুলোকে কাটাবার জন্য এখন থেকে আবার আগামী দিনে কাজগুলো করতে পারবে। মানে দুর্বলতাকে দূর করার জন্য একটু বেশি বেশি ভিটামিন খেতে হবে। তো ইরানের প্রথম যে দুর্বলতা, ইরান এতদিন তারা যে ইসরায়েলের মতো আগডুম বাগডুম বলতো, তাদের যুদ্ধ বিমান এটা, তাদের মিসাইল এটা, তাদের ওইটা এটা, অনেক কিছু তারা বলতো এবং শত্রুকে মোকাবেলা করতে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের এই লেভেল আছে। আমরা অনেকই খবর দিয়েছি যে রাশিয়ার অনেক উন্নত অস্ত্র ইরানের কাছে আছে, কারণ ইরান এভাবেই প্রচার করেছিল। এই যুদ্ধে দেখলাম ইরানের শক্তিশালী কোনো আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই, যেটি এই আধুনিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারে বা প্রযুক্তির যুদ্ধে খুবই ইম্পর্টেন্ট। আকাশ প্রতিরক্ষা সিস্টেম এটি ইরানের খুবই দুর্বল। ইরানের দ্বিতীয় দুর্বলতা, ইরানের ভেতরে এত শত্রুর এজেন্ট, এটা ইরান আগে টের পায়নি। ইরান সারা জীবন তার ব্যর্থতাগুলোকে গোপন করত, যেমন ইব্রাহিম রাইসি এবং আমির আবদুল্লাহিয়ান, একজন প্রেসিডেন্ট, একজন পররাষ্ট্রমন্ত্রী, হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছে। পুরো পৃথিবী জানে এই কাজটি মোসাদ করেছে, কিন্তু ইরান গোপন করেছে, বলেছে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। অর্থাৎ ইরান বিশ্বকে বোঝাবার চেষ্টা করেছে যে না, এটা ওরা করতে পারে না বা ওরা করেনি, এটা ইরান জানে যে তারাই করেছে, কিন্তু ইরান নিজেকে ছোট করবে যে আমরা আমাদের প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে পারি না, তাহলে আমরা কিসের কি। তাদের ইজ্জত রক্ষার্থে ইরান বিষয়টি গোপন করেছে। তো এরকম অনেক জায়গায় ইরান গোপন করে নিজের সম্মান বাঁচাবার চেষ্টা করেছে, কিন্তু ইরানের প্রেসিডেন্টের ঘর পর্যন্ত চলে গেছে মোসাদ, সেটিও প্রমাণ হয়েছে। দ্বিতীয়ত, প্রথম দিন দখলদারদের প্রথম আক্রমণে একযোগে কয়েক ডজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল শহীদ হয়েছে। সেনা প্রধান, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান, মানে পরমাণু বিজ্ঞানীদের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ লেভেলের জেনারেলরা একে একে মারা পড়েছে। এরা ইরানের মোসাদ কর্তৃক পরিকল্পিত আক্রমণে মারা গেছে। এদেরকে যে মিসাইল দিয়ে মেরেছে, ড্রোন দিয়ে মেরেছে, বিষয়টা এরকমও না। অনেকে আছেন সামনের গুলিতেও মারা গেছে। একেবারে স্পেসিফিক কে কোন বাসায় কখন আছে সব জেনে জেনে ওরা আক্রমণ করেছে। তো ইরানের দুর্বলতা প্রমাণ হয়েছে যে ইরানের ভেতরে ইরান নিরাপত্তা দিতে পারে না, কিংবা ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, গোয়েন্দা বৃত্তের ক্ষেত্রে ইরান মানে মুসলিম রাষ্ট্রের মধ্যে খুব দুর্বল একটি জায়গা এখনো রয়ে গেছে। তারপরে ইরানের দুর্বলতা হলো ইরানের মধ্যে ব্যাপক বিদ্রোহী গ্রুপ আছে, যারা ইরানের খোমেনি রেজিমের পতনের অপেক্ষায় আছে। ইরানের মধ্যে আরো দুর্বলতা হলো তারা মিসাইলের বাইরে তাদের সামরিক ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য কোনো বড় কৃতিত্ব সাফল্য দেখতে পাইনি।
কেবল মিসাইল। এবং এ পর্যন্ত একদম যুদ্ধের শেষ দিন, মানে আজকে যে যুদ্ধবিরতি হলো, আজকেও পরমাণু বিজ্ঞানী তার পরিবার সহ মেরে ফেলেছে ইরান। ইরান তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে পারেনি, এখনো পারছে না, যে কারণে আয়াতুল্লাহ আলী খামিনিকে অনেকটা গোপনে, খুব বিশ্বস্ত 2-4 জনকে জানিয়ে চলে যেতে হয়েছে একটি গোপন জায়গায়। কারণ আয়াতুল্লাহ আলী খামিনি নিজেও জানেন না তার কোন লোকটা বিশ্বাসঘাতক আর কোন লোকটা তার বিশ্বস্ত। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিও নিজের জীবন নিয়ে নিরাপত্তাহীনতা ছিলেন। এত বেশি বিশ্বাসঘাতকতা দেখলাম আমরা ইরানের মধ্যে। তো সবকিছু মিলে ইরানের আরো ব্যর্থতা প্রমাণ হলো যে ইরান তার বন্ধু বলে রাশিয়া এবং চীনকে যতটা চিনেছে, এই যুদ্ধে এই দুটো দেশের পক্ষ থেকে কার্যকর কোনো সহযোগিতা আসেনি।